শব্দ যদি আচ্ছা, তো সবাই একটু দেখি যে আমরা গতকাল নবম অধ্যায় পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, নবম অধ্যায় পর্যন্ত আমরা ছিলাম, নবম অধ্যায় পর্যন্ত শেষ করেছি। নবম অধ্যায় পর্যন্ত কারো কোনো মানে কোশ্চিন ছিল কিনা, এই অধ্যায় থেকে কারো কোনো কোশ্চিন ছিল কিনা? আমি এখান থেকে বলছিলাম যে প্রশ্নগুলো হবে মডুলার প্রোগ্রামিং কি, স্ট্রাকচার প্রোগ্রামিং কি, ছোট ছোট প্রশ্নগুলো। হ্যাঁ, আর সবচেয়ে বড় প্রোগ্রামগুলো যদি থেকে থাকে এখান থেকে বড় প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সফটওয়্যার ডকুমেন্টেশন গুলো আপনারা কিভাবে করবেন। হ্যাঁ, সফটওয়্যার ডকুমেন্টেশন গুলো কি কি, এবং লাস্ট হচ্ছে একটা সফটওয়্যারের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সমূহ আছে এটা ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্স, এই অধ্যায় থেকে নবম এবং নবম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। তো আমরা একটু আরেকটু রিমাইন্ড দিই ডকুমেন্ট বিষয়গুলো কি কি একটু খেয়াল করি। প্রয়োজনীয় ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো কোথা থেকে পাবো আমরা? দেখেন, ইউজার অ্যানালাইসিস করে বা ইউজারকে কোশ্চেন করে যে আমরা অ্যানসার গুলো পাচ্ছি সেটাই হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট বা রিকোয়ার্ড ডকুমেন্ট, প্রথম যেটা। এবার বলছে কি সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট। এখন এখান থেকে হতে পারে কি সফটওয়্যারটা আমি সবকিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা শেষ হয়ে গেল, হাই লেভেল সফটওয়্যার আর্কিটেকচারে সেটা বসাবো, যেটা প্রথম বলছিলাম আমাদের কঙ্কাল যেমন আছে, কঙ্কালের যে চোখের জায়গায় চোখ আছে, নাকের জায়গায় নাক আছে, এরকম আমরা কোডটাকে কি করব, সাজাবো। এরপর সফটওয়্যারটাকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা ডিজাইন করে ফেলবো, ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিএফডি, এরপর আছে ডাটাবেস ডিজাইন। এবার আসি প্রযুক্তিগত ডকুমেন্ট। এখন বলছে কোডার করতে মেইনটেইন করা হয় এই ডকুমেন্ট কোড সংক্রান্ত তথ্য উপস্থাপন করে। কোড লেখার সময় প্রোগ্রামারগণ কোডের উদ্দেশ্য কে বা কারা লিখছে, আসলে প্রোগ্রামটা কেন ইউজ করতেছি, এটা করার জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে, এটাকে বলা হচ্ছে প্রযুক্তিগত ডকুমেন্ট। এরপর হচ্ছে ব্যবহারকারী ডকুমেন্ট। এখন ইউজার গাইডলাইন বা ম্যানুয়াল যেটা থাকে সেটা হচ্ছে ব্যবহারকারী ডকুমেন্ট সমূহ। তো আমরা একটু আরেকবার রিমাইন্ড দেওয়ার জন্য সফটওয়্যার প্রয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো একটু দেখি কি বলছে। কোড পূর্ণ ব্যবহার, কোনো কারণে আমি একই কোড, ধরেন আমি এর আগে একটা সফটওয়্যার তৈরি করেছি, এই সফটওয়্যার গুলো তৈরি করার পরে এর কিছু অংশ আমার অন্য একটা কোডে লেগে যাচ্ছে বা আমার প্রয়োজনে লাগতেছে, আমি এটার জন্য কি আলাদাভাবে পয়সা খরচ করব না। হ্যাঁ, যেমন অনেকটা হয়ে গেল কি আমি আমার কাছে অর্ডার আসলো 1000 পিস সোয়েটার তৈরি করা বা 10,000 পিস সোয়েটার আমি তৈরি করব। এখান থেকে আমার আগে থেকেই আছে কি, ধরেন আমার কিছু সুতা আছে বা এগুলো সোয়েটার বিগত বছরের বেঁচে গেছে, এখন এগুলো তো আর আমি ফালাই দিব না, তাহলে আমি কি করব, এই 1000 পিস নতুন যে অর্ডার আসলো সেখানে কাজে লাগাবো। এটা হচ্ছে কোড পূর্ণ ব্যবহার। এরপর হচ্ছে সফটওয়্যার সংস্করণ। কোনো কারণে ধরেন প্রতিবারই একটা ভার্সন গুলো আমরা কি করব, প্রতিবারই চেঞ্জ করব, নতুন একটা ভার্সন বারবার আসে, এটা হচ্ছে আপডেট। যেমন গুগল অথবা ফেসবুক যদি সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, কিছুদিন পর পর একটা কি হয়, সংস্করণ আসে নতুন নতুন। তো এরপরে আসে টার্গেট হোস্ট। এখন কোনো কারণে টার্গেট করতে হচ্ছে, ওই যে বলছিলাম গতকাল, যেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, ডিজাইন করতে হবে ইউজারকে কল্পনা করে, নট আমাকে চিন্তা করে। কারণ কি, ইউজার কেমন ধরনের এনভায়রনমেন্ট আছে, ইউজারের কাছে কি ধরনের পিসি আছে বা কি ধরনের যন্ত্রাংশ আছে সেটা চিন্তা করে আমাকে ডিজাইন করতে হবে, কিন্তু বর্তমান সময়ে এটা আর করা হয় না। তো এটাই ছিল মূলত আমাদের অধ্যায়। এরপরে আমরা দশম অধ্যায় যেটা যাব, সবাই শুনতে পাচ্ছি তো, তাই না? সবাই কথা শুনতে পাচ্ছি? জি স্যার, জি স্যার। তো জি স্যার। হ্যাঁ, সবাই সবার রোল নাম্বার গুলো লিখে দিই, চ্যাট বক্সের রোল নাম্বার গুলো লিখে দেন। তো আমরা এরপরে এতক্ষণ পর্যন্ত আমরা ডকুমেন্টেশন দেখেন, প্রতিটা অধ্যায়গুলো আমাদের সুন্দরভাবে সাজানো। এর আগে ছিলাম আমরা কোন অধ্যায়ে, অধ্যায়ের নামটা দেখিনি, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা এখন যখন যাব ম্যানুয়াল সবকিছুই শেষ হয়ে গেলে এখন আমরা টেস্টিং করব একটা সফটওয়্যার আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা বা ঠিকমতো রান করতেছে কিনা, এই জিনিসগুলো দেখবো হচ্ছে আমরা সফটওয়্যার টেস্টিং এর পারপাসে আর কি। তো আমরা একটু দেখি ইউজার কর্তৃক সংগৃহীত উপকরণসমূহ একটি সিস্টেমের স্পেসিফিকেশন অনুযায়ী তৈরিকৃত সফটওয়্যারের মূল্যায়ন প্রক্রিয়ায় বলা হয় কি, সফটওয়্যার টেস্টিং। একটু ভালো করে দেখেন, আমার স্পেসিফিকেশন অনুযায়ী আপনি যা বলেছেন যে এটা অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী, যেমন সবাই তো আমরা দর্জির কাছে যাই তাই না, জামা কাপড় সেলাই করতে, কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। আমরা বলতেছি সবাই তো আমরা টেইলারের কাছে যাই, আমাদের জামা কাপড় সেলাই করতে যাই না? হ্যাঁ। এখন এই সেলাই করার পরে আমরা একটা ট্রায়ালে যাই কিনা,
ধরেন তৈরি করা শেষ হচ্ছে, বা আমরা যদি কিনিও তখন কি করি, একটা ট্রায়াল দিই যে আসলে এটা আমার গায়ে ফিট হলো কিনা বা এরকম কিছু। এটাই হচ্ছে আমার মূলত টেস্টিং। হ্যাঁ, তো আমি সফটওয়্যারটা আমার তৈরি হলো, বা ওই যে ট্রেইলার আমার কি করলো, আমার জামা কাপড়টা সেলাই করা শেষ হয়েছে, এরপর আমি টেস্টিং করব যে এটা আমার ঠিক মতো গায়ে লাগতেছে কিনা, কোনো কারণে বড় হলো বা ছোট হলো কিনা, এই ধরনের। এইটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফেস স্তর কিংবা প্রোগ্রাম কোডের মডিউল স্তরে টেস্টিং কার্যাদি সম্পাদনা করা হয়। সফটওয়্যার টেস্টিং প্রক্রিয়ার দেখেন ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন সম্পাদনা করা হয়। গতদিন একজন কোশ্চেন করেছিলেন ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন কি, আজকে এটা বিস্তারিত দেখবো আমরা। তো সফটওয়্যার ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের একটু বর্ণনাগুলো আমরা দেখি। তো দেখেন ভ্যালিডেশন কি বলছে, এমন একটি প্রক্রিয়া যা ইউজারের চাহিদা মোতাবেক সফটওয়্যারটি তৈরি হয়েছে কি তা পরীক্ষণের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, তার মানে আমার আবারও বলতেছি, এখান থেকে ইম্পর্টেন্স একটা কোশ্চেন, ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের জন্য পার্থক্য এখান থেকে বের করে নেবেন, বা যে কোনো জায়গায় গুগলে যদি সার্চ দেন সফটওয়্যার ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের যে পার্থক্য, আপনি এটা সার্চ দিয়েও নিতে পারেন। তো এখান থেকে আমি একটু বলতেছি, দেখেন ভ্যালিডেশন কি, ইউজারের চাহিদা মোতাবেক সফটওয়্যারটি তৈরি হয়েছে কিনা, মানে ওই যে টেইলার ঠিক মতো আমার যে আমি যেটা চাহিদা বলছি, আমার বাম দিকে একটা পকেট থাকবে, সেটা পকেট দিয়েছে কিনা, বা আমার ডান দিকে বা আমার জামাতে কোনো পকেটই থাকবে না, সে এটা ঠিক মতো দিয়েছে কিনা, এটা পরীক্ষণটাই হচ্ছে কি সফটওয়্যার ভ্যালিডেশন। এবার বলছে এসডিএলসি শেষে এটি সম্পাদনা করা হয়। যে প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য সফটওয়্যারটি তৈরি, যদি তার চাহিদা মোতাবেক সফটওয়্যারটি কাজ করে তবেই এটি ভ্যালিডেট হবে। তার মানে ওইরকমই যে আমাদের যে ড্রেসটা আমরা তৈরি করলাম, সেই ড্রেসটা যদি আমার আমার আমি যেটা চাচ্ছি সেটা যদি হয়, তাহলে আমি এটাকে কি হবে ভ্যালিডেট করবো যে না ঠিক আছে। যদি না ঠিক থাকে আমি কি বলে দিব, এটা আমাকে চেঞ্জ করে দেন। এবার আসি ভ্যালিডেশনের সুবিধাগুলো, কেন আমরা ভ্যালিডেশনটা লাগতেছে। সফটওয়্যার প্রোডাক্টটি ইউজারের চাহিদা মোতাবেক তৈরি কিনা তা নিশ্চিত করা। আমি বা আমরা কি এমন পণ্য ডেভেলপ করেছি যেখানে ইউজারের সকল চাহিদা এই সফটওয়্যার পূর্ণ করবে, এই প্রশ্নের উত্তরও প্রদান করে। যেমন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, ধরেন অনেকগুলো ব্রাউজার আছে না আমাদের, সবাই শুনতে পাচ্ছি? গুগল ক্রোমও আছে, তারপরে কি গুগল ক্রোমও আছে, আর কি ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, আমরা বা উইন্ডোজেরও আছে। তাহলে আমরা কোনটা ইউজ করি, বেশিরভাগ ইউজ করতেছি গুগল ক্রোম। কেন? কারণ আমি যে চাহিদাগুলো চাচ্ছি ইউজারের, সেই চাহিদাগুলো এটা পূর্ণ করতেছে কিনা। বা অনেকে গেম খেলেন, ক্রিকেট গেম অনেকগুলোই তো আছে, কিন্তু বেস্ট যেটা সেটা কেন রেটিং করেন, তার মানে আপনার যে চাহিদাগুলো দরকার ছিল সেই চাহিদাগুলো এটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটাও। এবার ভ্যালিডেশন ইউজারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়। তো ভ্যালিডেশন নির্ধারণ করা হয়, এটা ছিল আমাদের ভ্যালিডেশন। দেখেন ভ্যালিডেশন নির্ধারণ করা হয় যদি সিস্টেমটি যে বার কারণে তৈরি বা চাহিদা কার্যটি সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়। ভ্যালিডেশন প্রতিষ্ঠানের লক্ষ্য এবং ইউজারের চাহিদা পূরণের প্রতি সব সময় গুরুত্ব আরোপ করে থাকে। হ্যাঁ, তো আমি এখান থেকে একটু একটা উদাহরণ দিয়ে থাকি। হ্যাঁ, আপনাদের সবার অ্যান্ড্রয়েড ফোন আছে তাই না? সবার অ্যান্ড্রয়েড ফোন আছে? কথা বোঝা যাচ্ছে? সবার অ্যান্ড্রয়েড ফোন আছে। এখন কোনো কারণে আমরা ডিসপ্লে কি করে দেখি, অটো ব্রাইটনেস নামে একটা অপশন আছে কি? অটো ব্রাইটনেস হিসেবে একটা অপশন আমরা দিয়ে দেওয়াই থাকে। মানে কি, যদি রোদের আমরা কোনো কারণে ডিসপ্লে লাইট একবারে কমায় রাখছি, যদি রোদেতে চলে যায়, রোদের কারণে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না, তো অটো ডিসপ্লের কাজটা কি হচ্ছে, যখনই আপনি কি এনভায়রনমেন্ট অনুযায়ী সে কি করতেছে, ডিসপ্লেটা ব্লিঙ্ক হচ্ছে, বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাই না? এটা তো মানি। তো এই জিনিসটা আমরা ভ্যালিডেশনটা এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি যে কিভাবে কাজ করে। হ্যাঁ, যদি সেম অ্যাজ আমরা যদি এখানেই একটু চিন্তা করে দেখেন, এই যে অটো অ্যাডজাস্টমেন্ট প্রসেস, আমি এখানে কি করে দিলাম যে আমার অটো সে কি করে দিচ্ছে, এটা দেখা যাচ্ছে কি ফাইলটা। দেখেন আমি যদি আমার ডেস্কটপের স্ক্রিন নিয়ে বলি, সে অটো অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে, আসলে কাজটা হচ্ছে কিনা মেইন আসার কথা সেটাই আমি এখান থেকে দেখতেছি। এরপরে আমি আসি এইটা, দেখেন এখানে কি আছে, ব্রাইটনেস। একটু খেয়াল করে দেখেন তো, ব্রাইটনেস আছে না? কোনো কারণে আমি ব্রাইটনেসটা এখানে বাড়াইতেও পারি অথবা কি করতে পারি, কমাইতেও পারি। ব্রাইটনেসটা আমি যদি হ্যাঁ, হয়তোবা দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ারটা আমি দিই। আসে, এখন আসে, দেখতে পাচ্ছেন? না স্যার, না আচ্ছা,
তাহলে এটা একটু বাদ দিয়ে দিই, এখান থেকে হয়তো বা কোনো কারণে আসে না, আমরা একটু মোবাইলটাই ইউজ করে দেখি কি অবস্থা। সবার মোবাইল তো আছে। তো এখানে দেখেন কোনো কারণে আমরা যদি আমাদের ব্রাইটনেসটা কমায় রেখে বাইরে যাচ্ছি, কোনো কারণে উইন্ডো সাইজ বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আবার একটু কথা বলি, যেটা হচ্ছে উইন্ডো সাইজ, আমরা ডেস্কটপে একরকম ফেসবুক দেখতেছি, মোবাইল ভার্সনে একরকম দেখতেছি না? জি স্যার। হ্যাঁ, এইগুলো, এই যে ভ্যালিডেশন গুলো চেক করা, যে আসলে আমার, ধরেন আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি তখন 5টা বা 7টা রেজুলেশনের, 7টা বা 8টা রেজুলেশনের একজন ডেস্কটপের জন্য করি। শোনেন, আমরা কি কি ডিজাইনটা করি, কি ডেস্কটপের জন্য, মোবাইল ভার্সনের জন্য, ট্যাবের জন্য, ক্লিয়ার, অথবা সেটা আরো বড় স্পেসের জন্য করতে পারি। তাহলে এই ফিক্স করে দেওয়া থাকে, এবং এই ফিক্স গুলো কেন করে দেওয়া থাকে আসলে আমি চেক করব বারবার ভ্যালিডেশন। আমি মোবাইল দিয়ে দেখবো যে আমার যেভাবে সফটওয়্যারটা তৈরি হওয়ার কথা মোবাইলে সেভাবে আসছে কিনা। এরপরে গেলাম ল্যাপটপে, সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ট্যাবে, ক্লিয়ার। অথবা আমরা বিভিন্ন ডিভাইস চেক করতে পারি যে আমি যে মেজারমেন্ট দিয়েছি সেটা আসলে আমার স্ক্রিন গুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। এটাই হচ্ছে আমার ভ্যালিডেশন। বুঝা গেল কথাটা? ভ্যালিডেশন কি? জি স্যার। আচ্ছা, তো আমরা এই একই জিনিস লিখছে, একটু খেয়াল করে দেখেন, চেঞ্জ দ্য উইন্ডো সাইজ এন্ড পজিশন, মেজারমেন্ট এন্ড রিয়েল কেস। এরপরে কি থাকতে পারে, ডেলাইট ডিস্ট্রিবিউশন মেথড, ডেলাইট। এরপরে অ্যাডজেসেন্সি। এরপরে দেখেন বিহেভিয়ার অফ ডেলাইট আন্ডার ডিফারেন্ট স্কাই কন্ডিশন। তার মানে আমাদের অটো ব্রাইটনেস এর কাজ কি হলো, কোনো কারণে অন্ধকারে থাকলে সেটা কি ব্রাইটনেস আরো বেড়ে গেল, আলোতে গেলে আরো ব্রাইটনেস বেড়ে গেল, অটো অ্যাডজাস্টমেন্ট। এই কাজগুলো ঠিকমতো করতেছি কিনা, এটাই হচ্ছে আমাদের ভ্যালিডেশন প্রসেস চেক করা। বুঝাইতে পারছি? জি স্যার। ছোট্ট একটা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা উদাহরণটা দিলাম। এরপরে আসি সফটওয়্যার ভেরিফিকেশন। তার মানে ভ্যালিডেশনটা আমাদের কি ছিল, যে ইউজার যা বলছে সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা, সেটাই হচ্ছে ভ্যালিডেশন। এবার আসি ভেরিফিকেশন। ভ্যালিডেশনটা কি ছিল, আমি ইউজার, আমি তোমাকে যে যা রিকোয়ারমেন্ট দিয়েছি সেটা ফুলফিল হয়েছে কিনা। এবার দেখবেন ভেরিফিকেশন, ভেরিফিকেশনটা কি, স্ট্যান্ডার্ড মেনে কাজটা হয়েছে কিনা। ব্যাপারটা বুঝাইতে পারছি? ভেরিফিকেশন, ভ্যালিডেশনটা কি, আমি যা যা কাজ করতে বলছি সেই কাজগুলো হয়েছে কিনা। আর ভেরিফিকেশনটা কি, আমি যে স্ট্যান্ডার্ডে কাজ করতে বলছি সেই স্ট্যান্ডার্ড মেনে আপনি কাজ করেছেন কিনা, সেটা হচ্ছে সফটওয়্যার ভেরিফিকেশন। এবার খেয়াল করে দেখি, ভ্যালিডেশন বা যাচাইকরণের এই একটি প্রক্রিয়া যা সফটওয়্যার ব্যবসায়িক প্রয়োজনীয়তাগুলো পূরণ করছে কিনা, ঠিক আছে, এবং সফটওয়্যারটি যথাযথ স্পেসিফিকেশন এবং ম্যাথোলজি, ওই যে বললাম যে রুলস গুলো মেনে সফটওয়্যারটা তৈরি হয়েছে কিনা, এটাই হচ্ছে আমার ভেরিফিকেশন। সেই বিষয়গুলো নিশ্চিত করে। এবার আসি ভেরিফিকেশনের অসুবিধাগুলো একটু দেখেন। যে প্রোডাক্টটি তৈরি করা হচ্ছে তার ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী কিনা তা নিশ্চিত করে। আমরা কি সকল ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী পণ্যটি তৈরি করছি এবং প্রশ্নের উত্তর প্রদান করে। এবং ভেরিফিকেশন ডিজাইন এবং অসুবিধা স্পেসিফিকেশনের উপর গুরুত্ব। এটা ভেরিফিকেশনের অসুবিধা হবে না, সুবিধা হবে, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন? কথা বোঝা জি যাচ্ছে? স্যার। এটা কিন্তু স্যার অসুবিধা হ্যাঁ হবে স্যার। না, এটা কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? এটা বাদ যাবে। জি স্যার। জি স্যার। তো এটা একটু সবাই দেখে রাখবেন। তো এই হচ্ছে আমাদের ভেরিফিকেশনের সুবিধাগুলো আসলে। তার মানে এখন সহজেই যে কেউ বলতে পারেন ভ্যালিডেশন আর ভেরিফিকেশনের মধ্যে পার্থক্য কি। ভ্যালিডেশনটা কি, আমি যে নিয়মে আমি যা যা চাইছি সেটা তুমি দিছো কিনা, ঠিক ঠিক আছে। এবার ভেরিফিকেশনটা কি, আমার স্ট্যান্ডার্ড মেনে, দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা ধরেন ডিম আনবেন, এখন ডিম আনতে গেলে ধরেন আমি একজন গ্রাহকের কাছে বা দোকানদারের কাছে ডিম চেয়েছি, বা অনলাইনে আমি এটা কি করছি যে আমি অর্ডার দিয়েছি, আমাকে 10 হালি ডিম বা 10 হালি ডিম তুমি কি করো আমার বাসায় পাঠিয়ে দাও। এখন এই ডিমটা পাঠাবে, ঠিকমতো পাঠালো কিনা, সেটা হচ্ছে কি আমার ভ্যালিডেশন, ক্লিয়ার, যে আমি যা চাইছি সেটা আসছে কিনা। এবার ভেরিফিকেশনটা কি হবে, আমি যে ডিমটা চাইলাম এই ডিমটা আসলে যথাযোগ্য ওয়ে মেনে আসলো কিনা। কারণ যদি রাস্তায় আসে ভেঙে যেতে পারে, তাহলে এটার জন্য অবশ্যই আমাদেরকে আলাদা একটা প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে ডিমটাকে কি করতে হবে, আনতে হবে। সেটাই হচ্ছে কি ভেরিফিকেশন, ক্লিয়ার? তো এখানে একটু খেয়াল করে দেখেন, নিড এন্ড এক্সপেকটেশন অফ কাস্টমার। একটু খেয়াল করে দেখি ভ্যালিডেশনটা কি আর ভেরিফিকেশনটা কি। তো ভেরিফিকেশন কি কি দেখবে, জাস্ট স্পেসিফিকেশন, আমি যা চাইছি সেই জিনিসটা আসছে কিনা প্রোডাক্ট, এটা চেক করা হচ্ছে। দেখেন ভেরিফিকেশনের কাজ কি, আমি যে স্পেসিফিকেশন ওয়েতে দিছি এই স্পেসিফিকেশন ওয়েতে আসলো কিনা। ধরেন আমি একটা টিভি কিনছি বা আমি একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনছি, যেটা হচ্ছে
i3 কনফিগারেশন 10 জেনারেশন হবে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমি প্রোডাক্টটা পাইছি কিনা বা সেই স্ট্যান্ডার্ড মেনে চলছে কিনা সেটা হচ্ছে ভেরিফিকেশন। আর ভ্যালিডেশনের কাজ কি, আমি যা চাইছি সেই অনুযায়ী প্রোডাক্টটা পাইছি কিনা সেটাই হচ্ছে আমার ভ্যালিডেশন এখান থেকে। তো আমরা এটা দেখার আগে আরেকটা জিনিস এখান থেকে দেখব, এই ফাইলটা কি দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এই ফাইলটা একটু দেখি, যদিও এটা হচ্ছে ইংলিশ বই থেকেই বাংলা করা, এই টপিক থেকে আমি এই টপিকের লিংকটা দিয়ে দিব আপনাদেরকে। এখানে একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, তো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যতগুলো মানে আছে প্রত্যেকটার মানে নিচে দেওয়া আছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন এগুলো নিচে দেওয়া আছে। তো আমরা এদিকে না যাই, আমরা একটু দেখি যে একটা সফটওয়্যার, দেখেন লাইফ সাইকেল অফ ভেরিফিকেশন, একটা সফটওয়্যারকে ভেরিফিকেশন করতে হলে আমাদের কি কি কাজ করতে হচ্ছে। এবার প্রথম অবস্থায় দেখেন রিকোয়ারমেন্ট অফ ইউজার, প্রথম অবস্থায় আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে রিকোয়ারমেন্টটা আসলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা, ইউজারের যে রিকোয়ারমেন্ট আসছে সেই অনুযায়ী আমরা প্রজেক্টটা নিলাম। এটা হচ্ছে প্রজেক্ট রিকোয়েস্ট, পিআর হচ্ছে কি প্রজেক্ট রিকোয়েস্ট। তাহলে প্রজেক্ট রিকোয়েস্ট অনুযায়ী অ্যানালাইসিস আমাদের করা শেষ হলো। তারপরে আসি রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যার। তার মানে রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যারটা দেখেন দুইটা, উভয় চিহ্ন মানে কি, একবার এখানে চেক করতে হবে, করে আবার উপরে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেতে হবে বারবার এই ঘরটাকে। এবার আসি আর্কিটেকচারাল ডিজাইন, এটাও কি এই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি হবে আমার ডিজাইনটা বারবার চেঞ্জ হইতে পারে, রিকোয়ারমেন্টও চেঞ্জ হইতে পারে আবার ডিজাইনটাও চেঞ্জ হইতে পারে। এরপরে দেখেন কমপ্লিট ডিজাইন, তার মানে লাস্ট অবধি আমি আর্কিটেকচার ডিজাইনটা লাস্ট অবধি একবারে কি করব সেটাকে কমপ্লিট করে ফেলবো। এবার আসি লাস্ট ডিজাইনটা কমপ্লিট করার পরে আমরা এসডিএলসি একেবারে হুবহু লাইফ সাইকেল এবার করে যাচ্ছি। কোডটাও কি হবে, যে কোনো কারণে আমার ডিজাইনটা চেঞ্জ হইতে পারে, এই জন্য কি আবারও আসতেছে। এবার এই পর্যায়ে যখন চলে আসলো ফাইনালাইজ, আমি কিন্তু আর ফিরে যেতে পারতেছি না। এবার কমপ্লিট মডিউলে আমি কি ইউনিট টেস্ট চলে যাচ্ছি, ইন্টিগ্রেশন টেস্টে চলে যাচ্ছি, সিস্টেম টেস্টে চলে যাচ্ছি। তারপরে দেখেন অ্যাকসেপ্টেন্স টেস্ট, মানে হচ্ছে অ্যাকসেপ্টেড সফটওয়্যার কখন করতেছি। এবার এই পর্যায়গুলো আমরা একটু খেয়াল করে দেখি, এরা কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড। এই রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাকসেপ্ট টেস্টিং এর সাথে, আবার দেখেন রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যার কি সিস্টেম টেস্টের সাথে, আবার আর্কিটেকচারাল ডিজাইনটা কি ইন্টিগ্রেশন টেস্টের ক্ষেত্রে কাজ করতেছে। এবার কমপ্লিট ডিজাইনটা কি ইউনিট টেস্টের সাথে। তার মানে প্রত্যেকের সাথে এখান থেকে জড়িত। তো এইখানে কিছু ইলাবোরেশন আছে যাদের প্রয়োজন হবে, একটু দেখে নেবেন। রিকোয়ারমেন্ট দেখেন, রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যার মাস্ট বি কনফিগার্ড উইথ রেসপেক্ট টু রিকোয়ারমেন্ট বাই ইউজার অফ এসবিপি আরএস। তো এটা একটু দেখবো আর্কিটেকচারাল ডিজাইন, এডি মানে কি আর্কিটেকচারাল ডিজাইন। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, যদি কারোর প্রশ্ন থাকে এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন, আমি এটা দিয়ে দিব। তো আমাদের এই একই জিনিস এখানে ছিল আর কি, এতক্ষণ পর্যন্ত আমরা লাইফ সাইকেলটা যেটা বললাম এসডিএলসি লাইফ সাইকেল যা এটাও তাই। তার মানে কোনো কারণ মানে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অফ সফটওয়্যার নিলাম, আর্কিটেকচার ডিজাইন করলাম, ডিজাইন শেষ হলো, কোডিং গেল, তারপরে টেস্টিং, ঠিক আছে। এরপরে লাস্ট ডিজাইন হবে কি মেইনটেনেন্স। এইটা হচ্ছে আমাদের সফটওয়্যার ভেরিফিকেশনের লাইফ সাইকেল যেটা বলছি। ভেরিফিকেশন বা যাচাইকরণ ডেভেলপমেন্ট প্রক্রিয়ার শুরুতেই করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট, পরিকল্পনা, কোড, প্রয়োজনীয় এবং স্পেসিফিকেশন মূল্যায়ন করার ক্ষেত্রে রিভিউ এন্ড মিটিং ওয়ার্ক, তারপরে কি ইন্সপেকশন ইত্যাদি ব্যবস্থা করে। এরপরে আসি আমরা পরীক্ষণের লক্ষ্য করা যায়। পরীক্ষণে আমরা অনেক কিছুই দেখব, যে বিভিন্ন রকমের ত্রুটি থাকতে পারে, এগুলো ডেভেলপারদের দ্বারা তৈরি প্রকৃত কোডিং এর ভুলসমূহ। এছাড়া সফটওয়্যার প্রদত্ত আউটপুট এবং প্রত্যাশিত আউটপুটের পার্থক্য এরর হিসেবে বিবেচিত হয়। কারণ কোনো কারণে আমি এটার একটা কোড করছি, কোডের আসার কথা ছিল 5, কোনো কারণে আসলো 4 সামথিং, তার মানে আমার কোডে কোথাও এরর আছে। এই ধরনের এটাকে বলা হচ্ছে প্রত্যাশিত আউটপুটের পার্থক্য বা এরর হিসেবে এগুলোকে বিবেচনা করা হচ্ছে। এবার বলছে অপূর্ণতা বা ফল্ট। সিস্টেমে কোনো এরর থাকলে ফল্ট সংঘটিত হয়, ফলকে বাগও বলা হয়। বাগ হলো কোনো এরর বা ফলাফল বা সিস্টেম ফেল হওয়ার কারণও হতে পারে। অনেক সময় আমরা দেখতেছি না যে আমাদের অ্যান্ড্রয়েড সেটের মাঝে মধ্যে কি হয়, ক্যামেরাটা আউট হয়ে যায় না মাঝে মধ্যে, দেখছেন এটা, চেক করছেন সবাই? কথা বোঝা যাচ্ছে? সবাই আছি? জি স্যার। হ্যাঁ আছে। বাকিরা কি অবস্থা? জি স্যার, সবাই আছে। মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়েন। জি স্যার। কোনো কারণে আমাদের সফটওয়্যার গুলো কি হয়, ইরর আসে, কোনো কারণে আমরা সফটওয়্যার গুলো রান করে না, বা এটা এই জিনিসগুলো হচ্ছে ফল্ট বা ইরর বা বাগ। এই সফটওয়্যার গুলো কোনো কারণে এগুলো রান করতে পারে না, এটা হচ্ছে অপূর্ণতা বা ফল্ট বলা হয়। ব্যর্থতা একটু দেখি,
যখন কোনো সিস্টেম তার কাঙ্ক্ষিত কাজটি করতে অসমর্থ হয় তখন ফেইলিওর বলে চিহ্নিত হয়। সিস্টেমে যদি ফল থাকে তাহলে কি ফেইলিওরটা সংঘটিত হবে। তো আমরা টেস্টিং কে দুইটা ভাগে ভাগ করতেছি, আবারও বলতেছি এখান থেকে খুব সুন্দর ইম্পর্টেন্ট যেটা ছিল ভেরিফিকেশন ভ্যালিডেশনের মধ্যে পার্থক্য, আরেকটা আসবে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় টেস্টিং এর মধ্যে পার্থক্য। তো আমরা এটা একটু দেখি। টেস্টিং পারপাসকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারতেছি, একটা হচ্ছে ম্যানুয়াল মানে হাতে কলমে আপনি কাজ করবেন, আরেকটা হচ্ছে কি স্বয়ংক্রিয় মানে হচ্ছে সফটওয়্যার দ্বারা এটা টেস্ট করবেন। তো অনেকটা ধরেন আমি এখন বলে দিচ্ছি যে 2 কেজি চালের মধ্যে আপনাকে আমি হচ্ছে 500 গ্রাম ডাল দিয়ে দিলাম, এই দুইটা মিক্সচার করে দিছি, এখন আপনি এখান থেকে ডাল চাল আলাদা করেন, কেমন হবে? কথা বোঝা যাচ্ছে? এটা তো আমি এটা তো আপনাকে সম্ভব না। 2 কেজি চাল দিয়ে দিছি, 2 কেজি চালের মধ্যে হাফ কেজি ডাল দিয়ে দিছি, দিয়ে বলছি আপনি এটা হাতে গুনে চেক করেন। তাহলে ম্যানুয়াল টেস্টটাও কিন্তু অনেকটাই কঠিন, কারণ ম্যানুয়াল টেস্টে আমাকে যদি কেউ কোনো কারণে ওইরকম বলে যে 10,000 লাইনের একটা কোড আছে, এই লাইনকে তুমি ম্যানুয়াল ভাবে টেস্ট করে দাও, এটা কি সম্ভব? এখন সম্ভব না। এই জন্যই এই পারপাস ব্যবহার করার জন্য আমরা কি আসলাম, স্বয়ংক্রিয় টেস্টিং এ চলে আসছি। তো ম্যানুয়াল টেস্টগুলো আমরা একটু দেখি। স্বয়ংক্রিয় টেস্টিং টুল সমূহের সাহায্য ছাড়াই ম্যানুয়াল টেস্ট সম্পাদিত হয়। সফটওয়্যার, এক্ষেত্রে সফটওয়্যারের টেস্টার বিভিন্ন শাখা কোড লেভেলের জন্য টেস্টকে তৈরি করে, টেস্ট সমূহ নির্ভর করে এবং ম্যানেজারের নিকট ফলাফল রিপোর্ট প্রদান করে। এই ধরনের টেস্টের সময় একটু দেখেন রিসোর্স উভয় বেশি প্রয়োজন হয়, সঠিক টেস্ট কেস ব্যবহার হয়েছে কিনা সে বিষয়ে টেস্টারকে নিশ্চিত হতে হয়। টেস্টিং এর মেজর অংশ ম্যানুয়াল টেস্টিং দ্বারা সম্পাদিত হয়। স্বয়ংক্রিয় কি বলছে, টুল ব্যবহারের মাধ্যমে এই ধরনের কার্যটি সম্পন্ন হয়, ম্যানুয়াল টেস্টিং এর সমস্যা সমূহ এই টেস্টিং দ্বারা দূর করা যায়। যদি এটা ইংলিশে আছে আমি একটু বলে দিচ্ছি সুবিধার্থে, যদি খাতা কলম কারো থাকে একটু লিখে নিতে পারেন। তো এখানে কি বলছে, ম্যানুয়াল টেস্টিং ইজ নট অ্যাকুরেট অল টাইমস ডিউ টু হিউম্যান এরর, হেন্স লেস রিলেবল। তো প্রথমেই বলছে যে ম্যানুয়াল টেস্টিং যেটা হচ্ছে সেটা কিন্তু 100% অ্যাকুরেট হবে না, কারণ হিউম্যান অনেক কিছুই এড়াই যাইতে পারে। যে অনেক সময় বললাম কি ওই যে 2 কেজি চালের মধ্যে হাফ কেজি ডাল, তো এটা ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে সবচেয়ে কঠিনতম জিনিস হচ্ছে হিউম্যান এরর থাকতে পারে, এই জন্য এটা অবশ্য বিশ্বাসযোগ্য না এই প্রসেসটা। এবার বলছে কি অটোমেটেড টেস্টিং ইজ মোর রিলায়েবল as it's performed by tools or script, মানে কোন একটা স্ক্রিপ্ট ইউজ করে অথবা টুলস ইউজ করে আমরা এটা ইজিলি অটোমেটেড টেস্টিংটা করতে পারি, এবং এটা কি বলছে রিলায়েবল এবং খুব বিশ্বাসযোগ্য। এবার বলছে কি ম্যানুয়াল টেস্টিং ইজ টাইম কনজিউমিং টেকিং হিউম্যান রিসোর্সেস, মানে এখানে হচ্ছে দেখেন অনেক সময় লেগে যাচ্ছে, ম্যানুয়াল টেস্টে আমাদেরকে অনেক সময় লাগবে। অটোমেটেড টেস্টিং এর ক্ষেত্রে কি আসলে অনেক কম সময় লাগতেছে, significantly faster than manual approach. তো আমরা এরপরে আসি, ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর হিউম্যান রিসোর্সেস, এখানে প্রচুর ইনভেস্ট করতে হইতেছে, কোনো কারণে 2 জন 4 জন যদি বেশি লোক লেগে যায়, কিন্তু দেখেন যখন আমরা টেস্টিং টুলস ইউজ করতেছি তখন আর এত টাকা পয়সা খরচ হচ্ছে না, ইনভেস্ট করতে হচ্ছে না। ম্যানুয়াল টেস্টিং ইজ অনলি প্র্যাকটিক্যাল when the test cases are run once or twice and frequent repetition are not required। তার মানে এটা কখন সম্ভব, প্র্যাকটিক্যাল টেস্ট কেস 1 অথবা 2 বারের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে 1000 বার করতে যাই সেটা আসলেই পসিবল না। ওই যে বললাম আপনাকে যে আমি এই টেস্টে কতজনের, একজনের জন্য টেস্ট করতে পারি অথবা 2 জনের জন্য টেস্ট করতে পারি, কোনো কারণে যদি 1000 জনের জন্য টেস্ট করতে যাই এটা আসলেই সম্ভব না। তারপরে দেখেন অটোমেটেড টেস্টিং ইজ এ practical option will the test case are run repeatedly over a long time period, আমি যতক্ষণ ইচ্ছা এটা কি করতে পারি, চালায় যেতে পারি। এবার আসি ম্যানুয়াল টেস্টিং allows for human observation, দেখেন which may be more useful to goal the user friendliness of improve customer experience। এবার বলছে automated testing does not ইনভলভ হিউম্যান অবজারভেশন, এখানে কি বলছে যেহেতু ম্যানুয়াল টেস্টিংটা কি মানুষ নিজে দেখতেছে, সে আসলে বুঝবে একজন ইউজারের কি কি থাকা প্রয়োজন বা কি কি প্রবলেম সহজে বুঝতে পারতেছে, কিন্তু অটোমেটেড টেস্টিং কখনো হিউম্যান অবজারভেশনটা নিবে না, না নিয়ে সে কি করবে তার মতো করে একটা ডিজাইন পজিটিভ এক্সপেরিয়েন্স, দেখা যাচ্ছে আমি কি করছি তাকে আগে থেকেই
বলে দিছি 100টা সফটওয়্যার ইনস্টল করা আছে, এরকম থাকলে তুমি এরকম আমাকে আউটপুট দিবা, বলে দেয়া আছে। ক্লিয়ার? এই জন্য বলছে অটোমেটেড টেস্টিং ডাজ নট ইনটু হিউম্যান অবজারভেশন, কারণ আমি তাকে আগে থেকেই ইনপুট দিয়ে রাখছি 1000টা ফাংশনের, তাকে যা দেওয়া আছে সেটা সে অনুযায়ী আউটপুট দেবে। কিন্তু একজন মানুষকে প্রতিনিয়ত সে নতুন কিছু মানুষ শিখতেছে, কিন্তু একজন যন্ত্র কিন্তু প্রতিনিয়ত শিখতেছে না, তাকে আমাকে শিখাইতে হচ্ছে। তার মানে ম্যানুয়াল টেস্টিং একটা উপকারী দিক হচ্ছে কি, যে আমরা ইউজার ফ্রেন্ডনেসটা খুব ভালোভাবে করতে পারি, কিন্তু অটোমেটেড সিস্টেমে এটা সম্ভব না। পার্থক্যটা বোঝা গেল সবার? পার্থক্যটা বুঝছি আমরা সবাই? হ্যাঁ স্যার। তো এবার দেখি কোন একটি ওয়েব পেজ ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন হয়েছে কিনা তা সহজেই ম্যানুয়াল টেস্টিং এ চেক করা যায়, কিন্তু ওয়েব সার্ভারে 1 মিলিয়ন ইউজারকে লোড করতে সামর্থ্য রাখে কিনা তা ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে নির্ণয় করা অসম্ভব। তার মানে আমি আপনাকে একই কথা বললাম যে কোনো কারণে আমি একজন দুইজনের জন্য টেস্ট করতে পারবো, যদি আমার 1000 জন ইউজার হয়, 2000 জন ইউজার হয়, আমার পক্ষে এই টেস্ট করা কোনোভাবেই সম্ভব না। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার টুলস সমূহ বিদ্যমান, যেগুলো মাধ্যমে লোড টেস্টিং, স্ট্রেস টেস্টিং, রিগ্রেশন টেস্টিং ইত্যাদি বিভিন্ন ধরনের টেস্টিং সম্পাদনা করা যায়। তো এই পর্যন্ত সবাই বুঝছি কিনা আমরা? একটু সবাই এই পর্যন্ত বুঝছি? জি স্যার। হ্যাঁ, দিন আছেন? জি স্যার, বুঝছি স্যার। দিন আছেন? এই জিনিসটা কি বোঝা গেছে ভাই সবার? জি স্যার, জি স্যার। এখন আমি যারা সবাইকে রোল নাম্বার দিয়েছিলাম, সবাই কি সবার রোল নাম্বার দিয়েছিলাম? জি স্যার। আচ্ছা, 10 মিনিট পর লাইনটা কেটে যেতে পারে, যদি লাইনটা কেটে যায় সেক্ষেত্রে আবার একটু লগ ইন হবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। তো আমরা জাস্ট এই পর্যন্ত ছিলাম, যে এই অধ্যায়টা আবারও বলতেছি, এই অধ্যায় খুব একটা ইম্পর্টেন্স এখান থেকে ভেরিফিকেশন ভ্যালিডেশনের মধ্যে পার্থক্য, ম্যানুয়াল এবং অটোমেটেড টেস্টিং এর মধ্যে পার্থক্য, এতে বেশ কিছু টেস্টিং আছে, মানে পার্থক্য আছে, একটা না একটা পার্থক্য দিবেই। তো টেস্ট অ্যাপ্রোচ সমূহ একটু দেখি আমরা। কয়েকটা অ্যাপ্রোচ আছে টেস্টে, একটা হচ্ছে কি ফাংশনালিটি টেস্টিং, আর একটা কি ইমপ্লিমেন্টেশন টেস্টিং। একটা হচ্ছে ফাংশনালিটি টেস্টিং আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেস্টিং। তো প্রথম কাজটা হচ্ছে কি ফাংশনালিটি, মানে আমার সফটওয়্যারে আমি যা যা কাজ করতে বলছি, ধরেন আমি একটা গেম সফটওয়্যার তৈরি করলাম, এই গেম সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে সবকিছু দৌড়াচ্ছে কিনা, ক্লিয়ার? যে আমার একটা ধরেন রানিং সফটওয়্যার তৈরি করছি, যেটা হচ্ছে গেমটা তৈরি করলাম, যে ঠিকমতো একটা গাড়ি অথবা একটা মোটরসাইকেল ঠিকমতো আমাদের রান করতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে কি ফাংশনালিটি টেস্ট করা, যে এটা লাভ দেওয়ার কথা। আমি যদি এই বাটন ক্লিক করি তাহলে সে কি করবে, লাভ দিবে, বা এই বাটন ক্লিক করলে নেক্সটে যাবে, এই জিনিসটা করতেছে কিনা সেটা হচ্ছে আমার ফাংশনালিটি টেস্টিং। এরপরে বলছে ইমপ্লিমেন্টেশন টেস্টিং, তার মানে সফটওয়্যারটা সবকিছু যখন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কিছু টেস্টিং করবো যে ঠিকমতো আবার কাজ করতেছে কিনা, ফুল ফাংশনালিটি। এবার আসি, দেখেন যখন ফাংশনালিটি বাস্তবে প্রয়োগে ইমপ্লিমেন্টেশন ছাড়াই টেস্ট করা হয় তখন এটিকে ব্ল্যাক বক্স টেস্টিং বলা হয়। যখন ফাংশনালিটি বাস্তব প্রয়োগ ছাড়াই টেস্ট করা হয়, বাস্তব প্রয়োগ ছাড়াই যখন আমরা টেস্ট করতেছি তখন সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং। অপরদিকে ফাংশনালিটি এবং প্রয়োগ, তার মানে আমি এখানে ফাংশনালিটি ছাড়াই যদি কোনো টেস্ট করে থাকি, বাস্তব প্রয়োগ যদি না থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ফাংশনালিটি এবং প্রয়োগ, তার মানে আমি ফাংশনালিটিও চেক করছি এবং বলেও দিচ্ছি যে এটার প্রয়োগও করছি, যে এটা এইভাবে কাজ করলে এটা কাজ করতেছে, তখন সেটাকে বলা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ক্লিয়ার? আরো একটা পার্থক্য চলে আসলো, ব্ল্যাক বক্স টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে পার্থক্য। তার মানে ব্ল্যাক বক্স টেস্টিং কখন হচ্ছে, যে বাস্তব প্রয়োগ নাই, সেক্ষেত্রে আমি যে টেস্টিং করব সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর ফাংশনালিটি এবং প্রয়োগ উভয় ক্ষেত্রে বিশ্লেষণপূর্বক টেস্টিং কাজ যদি সম্পন্ন হয় তখন তাকে বলতেছি হোয়াইট বক্স টেস্টিং। তো একটি পারফেক্ট টেস্টিং এর সবচেয়ে কাঙ্ক্ষিত মেথড হচ্ছে এক্সিকিউটিভ টেস্ট, এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ টেস্ট, অথবা ইনপুট এবং আউটপুট রেঞ্জের, দেখেন রেঞ্জের সকল একক সম্ভাব্য মান এই ক্ষেত্রে টেস্ট করা হয়। বাস্তব ক্ষেত্রে রেঞ্জ বেশি হলে
প্রত্যেক একক মান টেস্ট করা সম্ভব হয় না। তো আমরা ব্ল্যাক বক্স টেস্টিংটা একটু দেখব কি বলছে। কোন প্রোগ্রামের ফাংশনালিটি টেস্ট করতে ব্ল্যাক বক্স টেস্টিং ব্যবহার করা হয়, এটিকে বিহেভিয়ারাল টেস্টও বলা হয়। তার মানে আমরা যদি ব্ল্যাক বক্স টেস্টিংটা বলি, এটার কাজ হবে বিহেভিয়ারাল টেস্ট করা। যেমন আমাদের বিহেভ কেমন আছে, মানুষের যে বিহেভটা থাকে, একটা পশু প্রাণীর যে বিহেভ থাকে, এই জিনিসগুলো টেস্ট করে যে একটা আউটপুট দিবে সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। কোনো কারণে আমি একটা বাটন দিলাম, এই যে এখানে বলে দিছি নেক্সট, তার মানে এখানে যদি আমি লিখে দিতাম এই বাটনটা, একটু সবাই চেক করে দেখি, এখানে বলে দিতাম এই বাটনটার কাজ হবে নেক্সট, আর এটাকে বলে দিতাম সেভ। আচ্ছা আমাকে একটু বলেন তো এই নেক্সট বাটনের বিহেভটা কি হবে? সবাই আছি? সবাই কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ, তো একটু বলে, সবার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার যাচ্ছে। তাহলে আমি একটু বলি যে আমি এখানে একটা বাটন দিয়েছি যেটার কাজ হবে নেক্সট করা, আর এইটার কাজ হবে সেভ করা। হ্যাঁ, আরেকটা বাটন দিলাম যেটার কাজ হবে হচ্ছে এক্সিট করা। তা আমাকে বলেন যে এদের বিহেভটা কি হবে আপনার কাছে মনে হয়? আরেকটা বাটন দিলাম সেটা হচ্ছে এক্সিট করা। তার মানে আমি যদি নেক্সট দিই, এর বিহেভটা কেমন হবে? পরের পেজে নিয়ে যাবে, বা পরের যদি ফাংশনালিটি থাকে সেটা। তার মানে এর বিহেভটা কি? আমাকে পরবর্তী জায়গায় নিয়ে যাওয়া। এখন সেভ, যেটা সেভের বিহেভটা কি হবে? আমার যে ফাইলটা আছে, যে ফাইলটা আমি নিছি, এই ফাইলটাকে তুমি কি করো? সেভ করে দাও। এর বিহেভটা এমন। আর এক্সিটের বিহেভটা কি হবে? যদি তুমি এক্সিট বাটনে ক্লিক করবা, সে কি কাজ করবে? এখান থেকে বের হয়ে যাবে। তার মানে এই ধরনের যে টেস্টগুলো আমরা করতে থাকি সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। বুঝা গেল? কথাটা বুঝা গেছে? আচ্ছা ব্ল্যাক বক্স, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং। তো আমরা এরপরে আসি, ফলাফল একই হয় তাহলে প্রোগ্রামটি ওকে। তার মানে আমি যে এখানে যেটা দিলাম সেভ, তুমি সেভ হয়েছে তাহলে ওকে। যদি বলি এক্সিট তাহলে ওকে। তার মানে ফলাফল যদি একই হয়, আমি যেটা বলছিলাম নেক্সট বাটন হলে নেক্সট পেজে চলে যাবে, কাজ করলো, সেভ করলে সেভ হবে, এক্সিট করলে এক্সিট হচ্ছে। তার মানে সব যদি ফলাফল আমার জানা এবং সেটা কাজ করে, তাহলে প্রোগ্রাম টেস্টটা কি বলে দিব? পাস করছে, ওকে। এবার এই টেস্টিং মেথডে কোডের ডিজাইন এবং স্ট্রাকচার টেস্টারের নিকট অজানা থাকে। তার মানে আমার কোনো প্রয়োজন নাই যে কোডটা কিভাবে করলো, কত লাইনের কোড, স্ট্রাকচার কি, এসব কোনো কিছু আমার জানার প্রয়োজন নাই ব্ল্যাক বক্স টেস্টিং এ। মানে সবকিছুই কি থাকে? উজ্জ্বল থাকে। শুধু আমি দেখবো আমার এই কাজটা করলে এটা হবে, এটা হচ্ছে কিনা, বা এই বিহেভটা হচ্ছে কিনা, এটাই টেস্ট করা হচ্ছে ব্ল্যাক বক্সের কাজ। তো এবার দেখেন অজানা, তার মানে আমার এই কোডটুকু জানারও প্রয়োজন নেই, কোড আমার কোনো জানার প্রয়োজন নেই। টেস্টিং ইঞ্জিনিয়ারিং ইন ইউজারগন সফটওয়্যার এই টেস্টটি সম্পাদনা করে থাকে। যেমন আপনারা হচ্ছে ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুকে কোনো কিছু কমেন্টস লিখলে কমেন্টস বাটনে কমেন্টসই কাজ করবে, কোনো ইমোজি দিলে সেটা ইমোই কাজ করতেছে। তার মানে এই কাজগুলো যদি কে কাজ করতেছে? ইউজারগণ। তার মানে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই এটা কিভাবে হচ্ছে, কোথা থেকে আসলো, কোডটা কত লাইনের, কি স্ট্রাকচারে তৈরি হয়েছে, এটা আপনার জানার দরকার নেই। আপনি শুধু জানবেন যে এটা এটি কাজ করা উচিত, এটা কাজ করতেছে কিনা। এই ধরনের যে টেস্ট সেটাকে আমরা বলতেছি ব্ল্যাক বক্স টেস্টিং। ক্লিয়ার? বুঝা গেছে? ব্ল্যাক বক্স টেস্টিংটা বুঝা গেছে? আচ্ছা এবার আসি ব্ল্যাক বক্স পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয়। দেখেন ইকুইভ্যালেন্স পার্টিসিপেন্ট, ইকুইভ্যালেন্স ক্লাস, একটু বাংলা বানানো ভুল আছে, এখান থেকে ইংলিশ থেকে একটু দেখে নেবেন। ইকুইভ্যালেন্স ক্লাস, ইনপুটকে একই ধরনের ক্লাস সমূহ বিভক্ত করা হয়। যদি কোনো ক্লাসের একটি উপাদান টেস্টে উন্নীত হয় তাহলে ধরে নেওয়া হয় যে সকল ক্লাসই উন্নীত হবে। তার মানে আমি এখানে বলেই দিই, যদি একটা বিভক্ত হয়ে যায়, একটা ক্লাসে বিভক্ত করলাম, যে কোনো ক্লাসের একটা উপাদান যদি কাজ করে বাকিগুলো ঠিকমতো কাজ করবে। এবার আসি বাউন্ডারি ভ্যালুস অ্যানালাইসিস। ইনপুটকে হায়ার এবং লোয়ার ইন ভ্যালুতে বিভক্ত করা হয়। যদি এই ভ্যালুগুলো টেস্টে উত্তীর্ণ হয় তাহলে ধরে নেওয়া হয় দুই ইন্ডের মধ্যবর্তী সকল ভ্যালুই কি হবে? উত্তীর্ণ হবে। এবার দেখেন হায়ার এবং লোয়ার, হায়ার ইন্ড এবং লোয়ার ইন্ডের মাঝখানে যদি একটা ফলাফল আসে তখন সেটাকে আমি বলবো যে এটা কাজ করবে। এবার বলি কজ ইফেক্ট গ্রাফিং। কজ ইফেক্ট গ্রাফিং পূর্বের উভয় মেথডের একক সময়ে একটি ইনপুট ভ্যালু টেস্ট করা হয়। এখানে কজ ইনপুট ইফেক্ট আউটপুট একটি টেস্টিং পদ্ধতি যেখানে ইনপুট ভ্যালু সমূহের কম্বিনেশনকে
একটি সিস্টেমেটিক প্রক্রিয়ায় কি করা হয়, টেস্ট করা হয়। তো পেয়ার ওয়াইজ টেস্টিংটা আমরা একটু বলি। কি বলছে, একটি সফটওয়্যারের আচরণ একাধিক প্যারামিটারের উপরে নির্ভরশীল। পেয়ার ওয়াইজ টেস্টিং প্রক্রিয়ায় একাধিক প্যারামিটারকে ভিন্ন ভিন্ন মানের জন্য পেয়ার ওয়াইজ টেস্ট করা হয়। স্ট্যান্ডার্ড বেস টেস্টিংটা দেখি। লিস্টে ইনপুট প্যাভিশনের উপর ভিত্তি করে তার অবস্থার পরিবর্তন ঘটায়। এই সিস্টেমগুলোকে তাদের অবস্থা এবং ইনপুটের উপর ভিত্তি করে টেস্ট করা হয়। তো আমরা ব্ল্যাক বক্সের অসুবিধা এই পর্যন্তই আজকে দেখব। সবাই আছি তাই না? জি স্যার। হ্যাঁ, সবাই আছি। তো স্যার নতুন করে আর জয়েন করার দরকার নেই, যেহেতু টাইমও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর 10 মিনিট সময় আছে ক্লাস। এই নতুন করে আপনাদের জয়েন করার দরকার নেই, কারণ ওই জয়েন করতে করতে আমার 10 মিনিট শেষ হয়ে যাবে। সো এই অধ্যায় থেকে আমরা যতটুকু শিখলাম, যেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং পর্যন্ত কিভাবে কাজ করে সেই পর্যন্ত আমরা দেখব। নেক্সট ক্লাস যেটা হবে, আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এর অসুবিধা কি কি সেগুলো দেখে হোয়াইট বক্স টেস্টিং এ চলে যাব। এখান থেকে আর বেশি কিছু আমাদের নাই, অল্প কিছু জিনিস আছে, তাহলে আমাদের 10ম অধ্যায়টাও শেষ হয়ে যাবে। লাস্ট আরেকটা অধ্যায় আমাদের আছে, ঠিক আছে? তো আমরা আবার এটা রিপিট করব। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। তো আজকের মধ্যে জি, স্যার। সবাই একটু ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। স্যার ইনশাআল্লাহ।